দর্শক, এনটিভির বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি ইমরুল আহসান। আমাদের আজকের অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতা, সংস্কার ও নির্বাচন সহ নানা ইস্যুতে তার সাথে কথা বলবো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজনে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনি ২০১১ সালের মার্চে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। তারপরে ২০১৬ সালের কাউন্সিলের পরে আপনি পূর্ণ মহাসচিবের দায়িত্ব নিয়েছেন এবং আগামী মাসে আপনার এই সব মিলিয়ে দায়িত্বের ১৪ বছর পূর্ণ হচ্ছে। এই দীর্ঘ সময় দায়িত্ব পালনটা আসলে কতটা চ্যালেঞ্জিং ছিল? সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ছিল এই সময়টাই, কারণ বিএনপির জন্মের পরে বিএনপি অনেকবার চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। বিশেষ করে বিএনপির প্রতিষ্ঠাতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের শাহাদাতের পরে বিএনপি একটা চ্যালেঞ্জের মধ্যে ছিল, কিন্তু তারপরেই তার যোগ্য উত্তরসূরি দেশনেত্রী এবং খালেদা জিয়া সেই দায়িত্ব গ্রহণ করবার পরে তিনি অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, কিন্তু সেই চ্যালেঞ্জ তিনি মোকাবেলা করেছেন রাজপথে এবং ছাত্রদের সঙ্গে নিয়ে। সেই সময় বেশিরভাগ ক্ষেত্রেই এবং যারা নিবেদিত প্রাণ নেতাকর্মী ছিলেন তাদের সঙ্গে নিয়ে তিনি সেই চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন। দীর্ঘ ৯ বছর তিনি রাজপথে আন্দোলন করেছেন স্বৈরাচারের পতনের লক্ষ্যে এবং মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে, গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য। সেটা তিনি সফল হয়েছিলেন এবং ৯১ সালে তিনি তার নেতৃত্বে সরকার গঠন হয়েছিল। পরবর্তীকালে এরপরে আপনার উত্থান পতন হয়েছে, চ্যালেঞ্জ এসছে গেছে, কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ এসছে এরপর আপনার ১/১১-তে, সেটা আপনারা সবাই জানেন। ১/১১-তে সেই চ্যালেঞ্জের মধ্যে তার উদ্দেশ্যই ছিল তখন জাতীয় রাজনৈতিক চক্রান্ত ছিল বিএনপিকে একেবারেই রাজনৈতিক দৃশ্যপট থেকে সরিয়ে দেওয়ার জন্য। সেটাও কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত দৃঢ়তার সঙ্গে কারাগারে গিয়েও কিন্তু তিনি সেটা মোকাবেলা করেছেন। এবং তারপরে আপনার ২০০৮ সালের যে নির্বাচন, সেই নির্বাচনে নতুন যে একটা অত্যন্ত সূক্ষ্ম একটা কারচুপির মধ্য দিয়ে নতুন যে চক্রান্ত শুরু হয়েছিল বিএনপিকে একেবারেই আপনার নিশ্চিহ্ন করবার, এবং এটাতে নেতৃত্ব দিয়েছিল পরবর্তীকালে যে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে তারা সেই যে বিএনপিকে নিঃশেষ করে দিয়ে এবং দেশে একটা রাজনীতিকরণের প্রক্রিয়া চালু করেছিল তারা। এবং আমরা সবাই জানি যে যে ব্যবস্থাটা পরবর্তীকালে ২০০৬ যে সাথে যেটা আমরা নিয়েছিলাম যে আপনার কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে নির্বাচন, সেটাকেও বাদ দিয়ে যখন আপনার দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা যখন নিয়ে আসা হলো, তখন থেকেই কিন্তু আপনার এই ক্রাইসিসটা আরও বেশি করে আপনার বাড়লো এবং নির্বাচন ব্যবস্থাটা প্রায় ধ্বংসই হয়ে গেল এবং দেশে একটা একনায়কত্ব একটা আপনার পুরোপুরিভাবে কর্তৃত্ববাদী সরকার এবং আলটিমেটলি ফ্যাসিবাদী সরকার প্রতিষ্ঠিত হলো শেখ হাসিনার নেতৃত্বে। এই সময়টা বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং সময় গেছে এবং আপনারা জানেন যে এই দীর্ঘ সময়ে ১৫ বছরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় ৬০ লক্ষ মামলা হয়েছে। সবচেয়ে বড় আপনার চ্যালেঞ্জ যেটা এসছে যে দেশনেত্রী এবং খালেদা জিয়াকে ২০০৮ সালে মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে জেলে প্রেরণ করা হয়েছিল। প্রায় ২০১৮ সালে, আমি দুঃখিত, ২০১৮ সালে। সেই সময় থেকে আপনার প্রায় ৬ বছর উনি কখনো কারাগারে, কখনো হাসপাতালে বন্দি অবস্থায়, কখনো গৃহবন্দী অবস্থায় তিনি কাটিয়েছিলেন। এইবার পট পরিবর্তনের পরে আপনার ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে পট পরিবর্তনের পরে এরপরে তিনি যখন মুক্ত হয়েছেন, কিন্তু শারীরিকভাবে তিনি অত্যন্ত অসুস্থ হয়েছেন। ঠিক একইভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি নির্বাসিত ছিলেন, এখন আছেন নির্বাসিত অবস্থায়। এই সময়টা ছিল বিএনপির যে সবচেয়ে চ্যালেঞ্জিং সময়। একটা দলকে আপনার তার মূল নেতৃত্বের অনুপস্থিতিতে ঐক্যবদ্ধ করে রাখা, তাকে সঠিক রাজনীতির দিকে নিয়ে যাওয়া, একই সঙ্গে আপনার ফ্যাসিবাদকে মোকাবেলা করা, সবগুলো মিলিয়েই কিন্তু আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করেছি এবং সেটা যৌথভাবে করেছি। আমরা আমাদের সিনিয়র নেতৃত্ব এবং আমাদের তৃণমূল পর্যায়ের যে কর্মী বাহিনী আছে তারা সবাই মিলে এই সময়টাতে আপনার কেউ কিন্তু বিএনপিকে অনেক চেষ্টা করে ভাঙতে পারেনি। ৩টে নির্বাচন গেছে, সেই ৩টে নির্বাচনেও কিন্তু বিএনপিকে আপনার মানে বলা যায় যে বিএনপিকে অংশগ্রহণই করতে দেওয়া হয়নি। এবং আমরা ১৮ তারিখ অংশগ্রহণ করার পরেও কিন্তু আমরা নির্বাচনে
থাকতে পারেনি, কারণ রাতেই ভোট করে নিয়ে চলে গেছে। না, জনগণকে একদিক থেকে তার ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, আর বিএনপিকে তার রাজনৈতিক কর্মকাণ্ড থেকে আপনার বঞ্চিত করা হয়েছে। এবং এই ঘটনাগুলো আপনারা জানেন সবাই, আমি পুনরাবৃত্তি করতে চাই না। এই সময়টার মধ্যে গুম, খুন, হত্যা যে ইতিপূর্বে কখনো বাংলাদেশের পাশে মানুষ দেখেনি, সেই দমন নীতি তারা চালিয়েছে। এবং এখন আপনারা দেখছেন যে কীভাবে আপনার গুম হয়েছে, কীভাবে আপনার খুন হয়েছে, কীভাবে একটা জুডিশিয়াল কিলিং হয়েছে, কীভাবে মিথ্যা মামলা হয়েছে, গায়েবী মামলা হয়েছে। অর্থাৎ একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে একটা পুরোপুরিভাবে একটা ফ্যাসিবাদীর আপনার প্রতিষ্ঠা করা, ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করার যে কাজ, সেই কাজ তারা করেছে এবং সেখানে রাষ্ট্রকে পুরোপুরিভাবে একেবারেই সেই ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে। এই কারণেই এই সময়টা ছিল বিএনপির জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং। তবে আল্লাহর কাছে হাজার শুকরিয়া, জনগণের কাছে আমরা আপনার অবশ্যই আপনার ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই। আমাদের তৃণমূলের নেতাকর্মীদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাতে চাই যে তাদের এই যে নমনীয় এবং আপোষহীন মনোভাব, দেশনেত্রীর যে মনোভাব, সব কিছু মিলিয়ে এই বিএনপিকে রক্ষা করা সম্ভব হয়েছে। একটা বিরূপ পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা পার করেছেন, উল্লেখ করলেন। আর নিশ্চয়ই সেটা কেটে গেছে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। সামনের চ্যালেঞ্জ কি দেখছেন? একেবারে কেটে গেছে এটাও বলবো না, কারণ এখন আপনার নতুন চ্যালেঞ্জ উপস্থিত হয়েছে। নতুন চ্যালেঞ্জ হচ্ছে যে আপনার নির্বাচনের, একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য যেটা আমাদের দাবি প্রথম থেকেই, যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা, সেই জায়গায় আমরা বেশ কিছু সমস্যা দেখতে পাচ্ছি, যদিও আমরা সেটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করছি। একই সঙ্গে আপনার আমাদের নেত্রী দেশের বেগম খালেদা জিয়া এখন অসুস্থ, তিনি বিদেশে চিকিৎসার জন্য আছেন। আমাদের নেতা তারেক রহমান সাহেব এখনও দেশে ফেরেননি। ওই চ্যালেঞ্জগুলো তো আছেই। তারপর আমি বলবো যে এখন একটা অন্তত দম ফেলার সময় হয়েছে, নিঃশ্বাস নেওয়া যাচ্ছে এবং মামলা মোকদ্দমাগুলো থেকে কিছুটা হলে মুক্তি পেয়ে ব্যক্তি পাওয়া গেছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সমস্ত মামলা প্রত্যাহার করা হয়নি। তো সেই বিষয়গুলো আমাদের জন্য এখনও আপনার সমস্যা হয়ে আছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে এবং 6.5 মাস পার হয়েছে। আপনারা কোন কোন ক্ষেত্রে এই অন্তর্বর্তী সরকারের সফলতা দেখছেন এবং কোন কোন ক্ষেত্রে ব্যর্থ বলে মনে করছেন? আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে যখন আপনার প্রস্তাব করা হয়, তখন আমরা সেখানে সমর্থন দিয়েছি। এবং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকেও, যারা পুরো সরকারকে আমরা সমর্থন দিয়েছি। এবং আমরা আশা করেছি যে অন্তর্বর্তীকালীন সরকার আপনার যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব তার নির্বাচনের একটা পরিবেশ তৈরি করবেন, একটা যেটাকে আমরা বলি যে আপনার একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন, একটা কনজেনিয়াল এনভায়রনমেন্ট তৈরি করবেন, যার মধ্যে আপনার একটা সুস্থ অবাধ নির্বাচন করা সম্ভব হবে। এখানে কতগুলো প্রশ্ন এসছে, যেটা আমরা আগেও বলেছি যে রাষ্ট্র ব্যবস্থাকে তারা এমনভাবে ধ্বংস করে দিয়েছিল যেখানে কতগুলো ইনস্টিটিউশন, প্রতিষ্ঠান আপনার একটু সংস্কার না করলে এগুলো আপনার কাজ করা মুশকিল হয়। যে আপনার নির্বাচন ব্যবস্থাটাই ভেঙে দিয়েছিল, নির্বাচন ব্যবস্থাকে আপনার চেষ্টা করা, ঠিক করা, আপনার আইন শৃঙ্খলা বাহিনী যেটা আছে, বাহিনীগুলো যারা আছেন, যে কয়টা ব্যবস্থা, সেটাও আপনার সংস্কার প্রয়োজন ছিল আছে। বিচার ব্যবস্থা আপনার একবার ভেঙে পড়েছিল, সেটাও আপনার সংস্কারের প্রয়োজন আছে। তো এইগুলোর কাজ শুরু করেছে তারা। এবং যে আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার কতগুলো সংস্কারের কমিশন তৈরি করেছে, যে কমিশনগুলো আপনার তারা কাজ করেছে এবং রিপোর্টও কিছু দিয়েছে। আপনার নিশ্চয়ই আপনার মনে আছে যে আমরাও কিন্তু এই সংস্কারের জন্য প্রায় 2 বছর আগে 2022 সালে কিন্তু আমরা 31 দফা আপনার একটা সংস্কার কর্মসূচি আমরা দিয়েছি, যে আমরা ক্ষমতায় আসলে আমরা এই সংস্কার বাস্তবায়িত করব। তার মধ্যে এখন যে সংস্কারের প্রস্তাবগুলো আসছে বিভিন্ন সংস্কার কমিটি থেকে, তার সঙ্গে আমাদের সংস্কার কমিটি খুব বেশি পার্থক্য হবে বলে আমার কাছে মনে হয় না। কতগুলো ফান্ডামেন্টাল ব্যাপার আছে এবং সংবিধান সংস্কার ব্যাপারটা, এটা আরও বেশি আলোচনা করার প্রয়োজন আছে, আরও বেশি আপনার তর্ক বিতর্কের প্রয়োজন আছে। এবং শেষে জনগণের কাছে যেটা গ্রহণযোগ্য, এখানে তো আপনি চট করে এখানে একটা আমেরিকান কনস্টিটিউশন মতো এনে দেন, সেটা করা কতটুকু সম্ভব হবে সেটা বিবেচনা করতে হবে। অথবা আপনি একটা চীনের মতো কনস্টিটিউশন এনে দেন, কতটুকু সম্ভব হবে। অথবা ব্রিটেনের মতো একেবারে 100% আপনার একটা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের একটা যে সংস্কার নিয়ে আসা কতটুকু এফেক্টিভ হবে, এই জিনিসগুলো দেখতে হবে। আরেকটি বিষয় যেটা এখানে আপনার ডেফিনেটলি আপনার আমাদেরকে সবসময় মনে রাখা দরকার আমাদের সেই সংবিধানের ব্যাপারে, সেটা হচ্ছে যে আপনার ধর্মীয় অনুভূতিতে আঘাত না করা। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং কোনো যেগুলো ছিল অতীতে আছে, যেমন আপনার বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানের
আপনার সন্নিবেশিত করা হয়েছে, এটাকে হাত দেওয়া, অথবা আপনার আল্লাহর উপরে অবিচল আস্থা বিশ্বাসটাকে ওটাকে আপনার আবার নিয়ে আসার ব্যাপারটা, অথবা আপনার ধর্মনিরপেক্ষতা, এই প্রশ্নগুলো কিন্তু আপনার সংবেদনশীল। তো সেই বিষয়গুলো আলোচনার মাধ্যমে সকলের মতামতের ভিত্তিতে, কনসেন্সাসের ভিত্তিতে করতে পারলে ভালো হবে বলে আমরা বিশ্বাস করি আর কি। অন্তর্বর্তী সরকারকে আপনারা শুরু থেকে সমর্থন জানানোর কথা বলে আসছিলেন, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে তাদের সাথে আপনাদের একটা দূরত্ব তৈরি হয়েছে। দূরত্বটা আসলে কি কারণে? না, এটা খুব স্বাভাবিক। তো আপনার যে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত যে কার্যক্রম, সেটার সঙ্গে যে আমরা সবসময় একমত থাকবো, এটা তো হবে না। কারণ ওনারা একরকম চিন্তা করলে আমরা আরেক রকম চিন্তা করতে পারি। তবে এখন পর্যন্ত মেজর কোনো সমস্যা আমাদের হয়নি। আপনি দেখেছেন যে এখন পর্যন্ত কিন্তু আমরা সমস্যা দিয়েই যাচ্ছি। আমরা যে বিষয়টাতে সবচেয়ে গুরুত্ব দিচ্ছি তা হচ্ছে দ্রুত নির্বাচন। কারণ আমরা বিশ্বাস করি, আমাদের অভিজ্ঞতা সব কিছু মিলিয়ে আমরা দেখছি যে যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত দেশ একটা সুশাসনের মধ্যে ফিরে আসবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, দেশের মানুষ দুর্ভোগের হাত থেকে রক্ষা পাবে, দেশে অর্থনীতি আরও বেশি করে সচল হবে। এই বিষয়গুলোর জন্য কিন্তু আমরা নির্বাচনটাকে তাড়াতাড়ি চাচ্ছি, যে তাতে হলে জনগণের সমর্থন নিয়ে যে সরকারটা আসবে সেই সরকারটা অনেক বেশি পাওয়ারফুল হবে, দৃঢ় হবে, তা ইফেক্টিভ হবে, অনেক বেশি কার্যকরী হবে। সর্বশেষ আপনারা বিএনপি আলাদাভাবে 10ই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার সাথে আলাদা দেখা করেছেন। সেখানে আপনাদের আশ্বস্ত করেছে, আপনি এসে বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন করার প্রচেষ্টা তারা নিচ্ছেন। কিন্তু এরপর পরে আপনি আসলে 2-3 দিন আগে একটা প্রোগ্রামে বলেছেন যে সরকারের তরফ থেকে আন্তরিকতার একটু অভাব আছে নির্বাচন আয়োজন নিয়ে। মানে এরকম আন্তরিকতার অভাবের কথাটা আমরা বলিনি। আমরা বলছি সরকারকে আরও বেশি আন্তরিক হতে হবে। আমরা, কারণ সরকারের বিভিন্ন যে উপদেষ্টা আছেন, যারা মণ্ডলীর সদস্য যারা আছেন, তারা এক এক সময় এক একজন এক এক রকম কথা বলছেন, এবং একটা জিনিস খুব পরিষ্কার এসে গেছে, এটা আপনার নতুন করে বাইরের আগ্রাকের তো কিছু নেই। সেটা হচ্ছে যে সরকারের মধ্যে থেকেই আপনার সরকারের কয়েকজন উপদেষ্টা তারা একটা নতুন দল তৈরি করার ব্যাপারে কাজ করছেন। আমাদের কোনো আপত্তি নেই নতুন দল তৈরি করার ব্যাপারে। নিঃসন্দেহে যে কোনো সময় রাজনৈতিক দল গঠন হবে, বিশেষ করে যারা আপনার আন্দোলন করেছে তারা রাজনৈতিক দল গঠন করতে চাইলে আমরা তাকে স্বাগত জানাবো। কিন্তু সরকারের থেকেই যদি আপনি এটাকে একটা দল তৈরি করতে চান, তাহলে সরকার যে নিরপেক্ষ নয় সেটাই তো প্রমাণিত হবে। বিষয়টা হচ্ছে যে এই নিয়ে অনেকে কথা বলছেন, এবং আমার কাছে খুব অবাক লেগেছে যে কয়েকজন খুব বিশিষ্ট ব্যক্তিত্ব, যারা দেশপ্রেমিক মানুষ, যারা অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, তারা বলছেন বিভিন্ন রকমভাবে বিএনপির তুলনা করছেন, যে বিএনপি তো আপনার সরকারের থেকে দল গঠন করেছিল। তখনকার প্রেক্ষিত আর এখনকার প্রেক্ষিত এক নয়। তখন যে প্রেক্ষিতটা ছিল সেটাতে সেই অবস্থা তৈরি হয়েছিল রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পাওয়ার পরে যখন দেখলেন যে রাজনীতিকে এখনও সচল করতে হবে, সেই সময়ে তিনি দেখেছেন যে একটা রাজনৈতিক দল প্রয়োজন আছে, যে দলটা আপনার মূল স্রোতকে একসাথে আনবে। তিনি সমস্ত রাজনৈতিক দলগুলো থেকে লোক নিয়ে এসে তিনি কিন্তু একটা দল গঠন করেছিলেন উইথ এ ডেফিনিট গোল, এবং সেটাকে জাতীয়তাবাদী দল তৈরি করেছিলেন। এবং সেখানে কিন্তু তখন এটা নিয়ে কেউ আপত্তিও করেনি এবং কোনো কথাও বলেনি। তিনি আওয়ামী লীগকে সেখানে ডেকেছিলেন, আওয়ামী লীগের লোক অনেকদিন সেখানে ছিল। এই বিষয়গুলো এখন আপনি ভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করা হচ্ছে। আমাদের কথা যে ক্রাইসিসটা কিন্তু তৈরি হয়েছে নির্বাচন নিয়ে। বাংলাদেশের যে রাজনৈতিক সংকট, এটা নির্বাচন নিয়ে। অর্থাৎ যখনই আপনার তত্ত্বাবধায়ক সরকারের বিধানটাকে বাতিল করে দিয়ে একদলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা হলো, তখন থেকেই ক্রাইসিসটা। এবং এই ক্রাইসিসটা আজকে যদি আবার বলা হয় যে সরকারের থেকেই আপনার যদি দল করা হবে, তাহলে তো যেমন সে যে আস্থা, সে আস্থা থাকবে না, যে তাহলে তো আপনার নিরপেক্ষতা বজায় থাকবে না। সেই জন্যেই আমরা বারবার করে বলছি যে ওই কেয়ারটেকার গভর্নমেন্ট ফর্মেই একটা নিরপেক্ষ সরকার, যেটা আপনার এখনও আমরা মনে করি এখনও আছে, অন্তর্বর্তীকালীন সরকার যেটা সেটা এখনও আছে। কিন্তু যদি এখান থেকে কেউ যদি আপনার সরকারে থেকে যদি রাজনৈতিক দল গঠন করে, তাহলে তো সেটা নিরপেক্ষতা হারাবে। তো এটা তো বাস্তবতা। তো এই জিনিসগুলো বুঝতে হবে আমাদেরকে। এটা জোর করে বললেই তো হবে না, এটা তো একটা আপনার বাস্তবতা থাকতে হবে। তারা অলরেডি ঘোষণা দিয়েছে যে তারা আসলে সরকার থেকে বেরিয়েই নতুন দলে যোগ দেবে। বেরিয়ে গিয়ে করুক, আমাদের তো কোনো আপত্তি নেই, আমরা তো আপত্তি করছি না। কিন্তু আপনার সরকারের থেকেই কাজকাম চলছে, তো ওই জন্যই বলছি আর কি। আমরা ইতিমধ্যে সরকারের থেকে তারা বিভিন্ন তাদের নিজ নিজ যেখানে তারা নির্বাচন করতে ইচ্ছুক বলে আমরা পত্রপত্রিকায় দেখছি, সেখানে তারা সরকারের যেটুকু আপনার সুযোগ সুবিধা দেওয়া দরকার তারা সেখানে দেওয়া শুরু করেছেন। মসজিদে, মন্দিরে তারা অনুদান দিচ্ছেন,
এলাকায় কাজ কাজ করাচ্ছেন বিভিন্নভাবে, এটা আমরা দেখছি, পত্রপত্রিকায় দেখছি আমরা। নির্বাচনের বিষয়টা আপনারা খুব বেশি গুরুত্ব দিচ্ছেন এবং সরকারের প্রতি চাপ প্রয়োগের জন্য আপনারা ইতিমধ্যে কর্মসূচিও নিয়ে মাঠেও নেমেছেন, যদিও সেটা সমাবেশের মতো কর্মসূচি। সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে সামনের দিনে বিএনপিকে আরও বড় কোনো কর্মসূচি নিয়ে মাঠে দেখা যাবে? না, বিষয়টা হচ্ছে কি, যেটা একটা বিএনপির প্রশ্ন নয়, এটা প্রশ্ন হচ্ছে রাষ্ট্রের, জাতির প্রশ্ন। আমরা বারবার করে বলছি, আমরা অত্যন্ত জোরের সঙ্গে বলছি যে জনগণের পালসটা বুঝতে হবে। সাধারণ মানুষ শুধুমাত্র মুষ্টিমেয় বুদ্ধিজীবীদের কথা শুনলে তো চলবে না। সাধারণ মানুষ এই মুহূর্তে তাদের জিনিসপত্রের দাম এত বৃদ্ধি পেয়েছে যে তারা মনে করে যেটা আপনার একটা ইলেকটেড গভর্নমেন্ট না হলে এই দামকে নিয়ন্ত্রণে রাখা যাবে না। আজকে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন হয়েছে, আপনারা নিজেরাই প্রতিদিন রিপোর্ট করছেন, ভয়াবহ অবস্থা। বাসের মধ্যে রেপ হচ্ছে, আপনার খুন হচ্ছে, ফেলে রাখছে, এই জিনিসগুলো তো আপনার হচ্ছে শুধুমাত্র দেয়ার ইজ নো ইলেকটেড গভর্নমেন্ট। এবং এলাকার সবচেয়ে প্রবলেমে আছে আপনার গ্রামাঞ্চলের মানুষেরা, কারণ দের ইজ নো রিপ্রেজেন্টেশন। তো এই জিনিসগুলোকে নির্বাচন লাগবে এবং নির্বাচিত সরকার প্রয়োজন হবে। তো আপনাদের সুনির্দিষ্ট দাবিটা এখন কি, আসলে কতদিনের মধ্যে নির্বাচনটা চাচ্ছেন? আমরা তো বলেছি, আমরা বড়জোর আমরা ডিসেম্বর পর্যন্ত ওনারা বলেছেন ওকে, কিন্তু ডিসেম্বরের মধ্যেই নির্বাচন শেষ হতে হবে। তাহলে সংস্কার কি চাচ্ছে না বিএনপি? কেন চাচ্ছে না? বিএনপি তো সংস্কার প্রস্তাব দিয়েছে। বিএনপি ইজ কমিটেড টু দ্য নেশন। আপনার বিএনপি যে সমস্ত সংস্কারগুলো একমত হবে, এর মধ্যে খুব সম্ভব আছে, যেটা ওনারা শুরু করেছেন কাজ, এটা চালিয়ে গেলে 3 মাসের মধ্যে সব শেষ করা যাবে, আমি বিশ্বাস করি। 3 মাসের মধ্যে সব শেষ করে গেলে যেগুলো হবে না কনসেনসাস, সেগুলো রাজনৈতিক দল যারা নির্বাচিত হবে তারা তাদের মতো করে পরবর্তীতে নিয়ে আসবে, আপনার পার্লামেন্টে নিয়ে আসবে, পার্লামেন্ট পাস করলে সেটা হবে। আমরা তো আমাদের 31 দফায় কমিটেড। মানে তাহলে আপনারা যে ন্যূনতম সংস্কার করে নির্বাচনের দাবি জানাচ্ছেন, ন্যূনতম সংস্কার বলতে আসলে কি বোঝাচ্ছে? ওই যে আপনার বললাম, নির্বাচন ব্যবস্থাটাকে ঠিক করা, আপনার প্রশাসনকে ঠিক করা, বিচার ব্যবস্থাকে ঠিক করা, এই 3টা হচ্ছে ন্যূনতম। ইতিমধ্যে সংস্কার কমিশনগুলোর রিপোর্ট জমা দিয়েছে। মোটা দাগে আপনাদের কোনো আপত্তি আছে কিনা যে সুপারিশগুলো এসছে? আমরা এটার উপরে এখনো কাজ করিনি, আমরা কাজ করতেছি, কাজ করব। 70 অনুচ্ছেদ নিয়ে আলোচনা হচ্ছে, আপনারা এটা কি সংশোধনের পক্ষে? এটা আপনাকে বলা, আমাদের কিন্তু 70 অনুচ্ছেদের ব্যাপারে আমরা 31 দফাতেও কথা বলেছি। কতগুলো সুনির্দিষ্ট বিষয় ছাড়া আমরা 70 অনুচ্ছেদে আপনার যে পরিবর্তনটা আনার কথা, সেটা আমরা একমত হয়েছি আমাদের 31 দফাতেও। এখন আবার নতুন করে আমরা কথা বলবো। বিএনপি আসলে কতটুকু পরিবর্তন চাই 70 অনুচ্ছেদের? না, ওই যে বলেছি আপনাকে, আমরা কয়েকটা বিষয় ছাড়া আপনার আমাদের যেমন আপনার স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, আপনার ডিফেন্সের প্রশ্নে, এই কতগুলো জায়গা আছে যেগুলো আপনার বাদ দিয়ে আমরা বাকিটা আমরা মনে করেছি যে সেখানে স্বাধীনতা থাকতে পারে। আস্থা ভোটে? আস্থা অনাস্থা ভোটে তো আমাদের বলেছি, আমাদের যেটা বলা আছে আর কি, এটা হচ্ছে যে আস্থা ভোটে অবশ্যই আপনার দলের পক্ষে ভোট দিতে হবে। এটা হচ্ছে আমাদের কথা, কি আলোচনা হতে পারে, করতে পারে। একটা স্থিতিশীল সরকার আসতে হলে কতগুলো বাইরে, এটা তো আপনার যুক্তরাজ্যের মতো গণতন্ত্র হয়ে যায়নি, বা যুক্তরাষ্ট্রের মতো গণতন্ত্র, ইউরোপের মতো গণতন্ত্র হয়ে যায়নি। তো এখানে কিছু আপনার ব্যালেন্স রাখতেই হবে। মানে এরকম বিধান থাকলে আসলে ঘন ঘন অস্থিরতা হতে পারে, সরকার পড়ে যেতে পারে, এরকম আশঙ্কা আছে আপনাদের? হ্যাঁ, আপনার আশঙ্কা আমাদের কেন, এটা বড় সকলেরই আছে। 70 দফাতে কেউ বাদ দেয়নি। তারপরে আমরা বলছি যে এই জিনিসগুলোকে বাদ দেওয়া যেতে পারে। তারপরে এটা আমরা আলোচনা করব। আলোচনা এখন আপনার এর আগে আমি বলছি যে এর আলোচনা না হলে আমরা চূড়ান্তভাবে কিছু বলছি না। এটা আলোচনা হবে, আমাদের পার্টির সিদ্ধান্ত তৈরি হবে তারপরে। সংবিধান সংশোধনের জন্য কিছু কিছু বিষয়তে আসলে নির্বাচিত সরকারের প্রয়োজন, নির্বাচিত সংসদের প্রয়োজন, কিন্তু তার আগে একটি জাতীয় সনদ তৈরি হবে, যেটা বলা হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশনের ভিত্তিতে, আলোচনার ভিত্তিতে। বিএনপি কি কমিটেড এইসব প্রতিশ্রুতি বাস্তবায়নে পরবর্তী সরকারে গেলে? না, আমরা তো কমিট করছি না, আমাদের 31 দফায় তো আমরা কমিট করেছি। এরপরে যেটা কনসেনসাস হবে, যেটাতে সেটা তো একমত থাকতেই হবে। যদি ভোটের আগে কিছু কিছু সংবিধানের সংশোধনের বিষয় আসে এবং সংবিধান সংশোধনের বিষয়টা আপনার যেটা নির্বাচনের জন্য প্রয়োজন, সেটা করা যেতে পারে। বাকিতে আপনার পার্লামেন্টে হওয়াটাই বাঞ্ছনীয়। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাবনা করা হয়েছে এবং উচ্চকক্ষে ভোটের আনুপাতিক হারে সংসদ সদস্য নির্বাচিত হবে। এটা আমরা পরীক্ষা করে দেখছি। আর মহিলাদের জন্য যে 100টি আসন বরাদ্দ রাখা এগুলো সব হয়েছে, পরীক্ষা করছি আমরা। এখন পর্যন্ত আমরা চূড়ান্ত কিছু বলিনি, পরীক্ষা করিয়ে তারপরে আমরা চূড়ান্তভাবে বলবো। জামায়াত ইসলামী আপনাদের দীর্ঘদিনের মিত্র, ইদানিং দেখা যাচ্ছে সংস্কার এবং নির্বাচন ইস্যুতে তাদের সাথে একটু দূরত্ব তৈরি হয়েছে। জামায়াত ইসলাম জাতীয় নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন চায়, বিএনপি জাতীয় নির্বাচনটা আগে চায়। বিএনপি কেন স্থানীয় সরকার নির্বাচনের বিরোধিতা করছে? কীভাবে স্থানীয় সরকার নির্বাচন আগে করবেন আপনি?
আপনি স্থানীয় সরকার নির্বাচন করতে গেলে দেশে যে নৈরাজ্য সৃষ্টি হবে, এটা দিয়ে তো এই সরকার আরও দুর্বল হয়ে পড়বে। আর ইলেকশন কমিশন নিজেই বলছে, মানে সত্যি কথা, যেটা আপনার ওই কয়েকটা অধ্যায় করতে হয় আর কি, কয়েকটা ফেজে করতে হয় ইলেকশন, সেটা করতে গেলে আরও 1 বছর করতে হবে। এটা গেলে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এই নির্বাচন করার জন্যে যে শক্তিশালী সরকার দরকার, সেই সরকারও আপনার এখন এখানে নেই, অনুপস্থিত। অর্থাৎ আপনার একটা কেয়ারটেকার গভর্নমেন্ট বলবো না, অন্তর্বর্তীকালীন সরকার আছে। অন্তর্বর্তী সরকার এই মুহূর্তে যে ক্রাইসিসগুলো আছে, সেই ক্রাইসিসগুলোকে মিট আপ করার জন্য একমাত্র জাতীয় সংসদের নির্বাচনই হচ্ছে একমাত্র পথ, যেটা দিয়ে আপনি সমস্যাগুলোকে সমাধান করতে পারেন। স্থানীয় সরকার দিয়ে আপনার সেই সমস্যাগুলো সমাধান হবে না। ছাত্ররা নতুন দল গঠন করছে, তারাও দাবি জানাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আগে করার বিষয়ে। বিশেষ কোনো উদ্দেশ্য দেখছেন কিনা? করতে পারে না, এটা আমি ওইভাবে বলবো না। ওটা উদ্দেশ্য কী আছে না আছে, এটা তারা চিন্তা করছে এটা করার জন্য। কেন বলছে তা আমরা জানি না, তবে এটা সমস্যার সমাধান করবে না, এটা আরও সমস্যা অ্যাগ্রাভেট করবে এবং দেশে কমপ্লিটলি একটা এনার্কি তৈরি হবে, নৈরাজ্য সৃষ্টি হবে। এবং আমাদের অভিজ্ঞতায় বলে যে এত বেশি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে যে সেটা নিয়ন্ত্রণ করার মতো শক্তি এই সরকারের নাই। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ছাত্ররা নিঃসন্দেহে অগ্রভাগে ছিল এবং আমরা দেখেছি সর্বস্তরের মানুষ এতে যুক্ত হয়েছে। বিএনপি আসলে কিভাবে এই আন্দোলনে যুক্ত ছিল? বিএনপির অবদানটা কি আপনি ছিল? খুব ভালো করে জানেন কীভাবে যুক্ত ছিল। আপনি নিশ্চয়ই দেখেছেন যে আমরা সর্বাত্মক সমর্থন দিয়েছি, আমাদের নেতাকর্মীরা সমস্ত রাজপথে ছিল এই আন্দোলনে। আমাদের ওই সময়ই আমাদের প্রায় 3,500 আপনার শীর্ষ নেতা থেকে শুরু করে তৃণমূল নেতা গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা শহরেই সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয়েছে। আমাদের প্রায় 400 ওপরে নেতা কর্মী তারা নিহত, শহীদ হয়েছে। এটা তো আপনার এসের মধ্যেই আছে, স্ট্যাটিস্টিক্সের মধ্যেই আছে, সেটা নাম ঠিকানাও আমরা দিয়ে দিয়েছি। ওটা নিয়ে আমি তর্কটা করতে চাই না। এটা তর্ক করলে আপনার কিছুটা আপনার একটা তিক্ততার সৃষ্টি হতে পারে, ভুল বুঝাবুঝি হতে পারে। এটা ক্রেডিট নেওয়াটা আমি বড় জিনিস মনে করি না। আমরা 15 বছর ধরে লড়াই করে ক্ষেত্র তৈরি করেছি। এই 15 বছরের যে আমাদের সংগ্রাম, এই সংগ্রামের মধ্যে আমাদের দেশনেত্রী এবং খালেদা জিয়া গ্রেপ্তার হয়ে কারাগারে গেছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাসনে গেছেন, আমরা প্রায় 11, 12, 13, 14 বার পর্যন্ত জেলে গেছি। আমাদেরকে একজনের বিরুদ্ধে মামলা প্রায় আপনার 100, 150, 200 পর্যন্ত মামলা রয়েছে। আমাদের 60 লক্ষ মানুষ, একটা গণতান্ত্রিক দল, তার 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। তো এটা তো কোনো ছোট ব্যাপার নয়, এটা একটি অনেক বড় ব্যাপার। এই মামলাগুলো, এই ঘটনাগুলোই আপনার, এই বিষয়গুলো কিন্তু হয়েছে। এবং আপনি জানেন যে এই আন্দোলন কীভাবে আমাদের নদী সাঁতরে লোক এসছে, আপনার 100 মাইল সাইকেল নিয়ে গেছে আমাদের সমাবেশগুলোতে, এবং সবসময় আমরা সেইভাবে আন্দোলন করেছি। আমাদের ছাত্র, যুবক, স্বেচ্ছাসেবক, আমাদের এই আপনার এই সরকারের, আমলিক সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের মূল্য হ্রাস করার দাবিতে 22 জন নিহত হয়েছে, 22 শাহাদাত বরণ করেছে। ঢাকায় আপনারা নিজেই ভালো করে জানেন যে আমাদের কতগুলো দিকে গুলি করে বেড়েছে সামনে। সুতরাং এটাকে আমি ওভাবে দেখাতে চাই না। আমি কখনোই আপনার এই তুলনা করতে চাই না যে ছাত্রদের এই আন্দোলন। হ্যাঁ, নিঃসন্দেহে ছাত্রদের এই আন্দোলন শেষ দিকে একটা, যেটাকে আমরা বলি আপনার একটা স্ফুলিঙ্গ সৃষ্টি করেছে, এবং স্ফুলিঙ্গ সৃষ্টি করে সাথে স্পার্ক করে আগুন লেগে গেছে চারদিকে। ইট ওয়াজ রেডি। এটাকে আপনার একটা আগুন জ্বলে উঠেছে এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে। আন্দোলন চলাকালে ছাত্র নেতৃত্বের সাথে আপনাদের কোনো যোগাযোগ হয়েছিল কিনা? আন্দোলন চলাকালে অবশ্যই আমাদের ছাত্র নেতৃত্বের সঙ্গে যোগাযোগ ছিল, সবসময় যোগাযোগ ছিল। বিশেষ করে আমাদের চেয়ারম্যান তারেক সাহেবের সঙ্গে তো ছিলই, আমার সঙ্গেও ছিল। আপনি নিজেও দেখেছেন প্রতিদিন আমি আপনার প্রেস কনফারেন্স করেছি। আমি গ্রেফতার হয়নি, আমাকে গ্রেফতার করেনি, কিন্তু আমি প্রতিদিন এই অফিসে বসে, আপনার গুলশান অফিসে বসে আমি প্রেস কনফারেন্স করেছি প্রতিদিন, সেই চরম আপনার অবস্থার মধ্যে দিয়েও। এবং সেখানে আমরা আহ্বান জানিয়েছি আপনার যুক্ত হওয়ার জন্য, দল মত নির্বিশেষে জনগণকে, সকলকে। নিশ্চয়ই মনে আছে আপনাদের। এক দফা যখন ছাত্ররা ঘোষণা করলো, তার আগে আপনাদের সাথে কোনো আলোচনা তারা করেছিল কিনা? আমাদের সঙ্গে তো ছিল, অবশ্যই ছিল আমাদের। আমি তো এখন ডিটেলস তো কী বলবো, আমরা তো আপনার তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে, তাদের মাধ্যমের সঙ্গে যোগাযোগ হয়েছে, আমাদের ছাত্রদলের নেতা যারা তাদের সঙ্গে কাজ করছিল তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে, তারেক সাহেবের সঙ্গে রীতিমতো যোগাযোগ হয়েছে সবসময়। এমনকি 2 দিন আগেও আমরা যখনই খবর পেয়েছি আর্থিক দিক দিয়ে যতটুকু সহযোগিতা করা যায়,
লজিস্টিক সাপোর্ট যেটুকু দেওয়া যায় সবই আমরা দিয়েছি। আমাদের পক্ষে আমরা ওই সময়ে সর্বাত্মক আমরা সহযোগিতা করেছি। এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থান ঠেকানোর জন্য আসলে চরম নির্মমতার আশ্রয় নিয়েছিল বিগত সরকার। জাতিসংঘের মানবাধিকার কমিশন রিপোর্টের সেটি উঠে এসেছে। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিভিন্ন মানুষ সোচ্চার হচ্ছে, বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা তাদের তরফ থেকে করা হচ্ছে। এক্ষেত্রে বিএনপির অবস্থানটা কি আসলে? আমরা খুব পরিষ্কার করে বলেছি যে একটা রাজনৈতিক দল, আমরা একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ব্যাপারটা তাদের হাতে না। এটা নিষিদ্ধ করবে জনগণ মূলত, বড় যে আদালত করতে পারে। কিন্তু আমি কিভাবে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করব? জনগণ কীভাবে সিদ্ধান্ত নেবে? জনগণ সিদ্ধান্ত নেবে অনেকভাবে করতে পারে, নির্বাচনের মাধ্যমে করতে পারে, জনগণ তার একটা আন্দোলনের মধ্য দিয়ে করতে পারে, জনগণ তার মত প্রকাশের মধ্য দিয়ে করতে পারে, কনসেনসাস অফ অল দ্য পলিটিক্যাল পার্টি যদি হয় সেটাও হতে পারে। আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত কিনা? আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত কি উচিত না সেটাও জনগণ সিদ্ধান্ত নেবে, এবং এই সিদ্ধান্তটা আসবে তাদের কাছ থেকেই। এটা একটাই তো সিদ্ধান্ত যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন না, সেই নির্বাচনে অংশ নিতে দেবেন, এই সিদ্ধান্তটা আসবে একটা জায়গা থেকেই। হয় সেটা জনগণই বলবে যে হ্যাঁ নির্বাচন করতে পারবে না, সব জনগণ ওইভাবে আসলো, রাজনৈতিক দলগুলো একমত হলো, আর নির্বাচনে পার্টিসিপেট করতে পারবে কি পারবে না সেটাও তো আপনার সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন তার আইন অনুযায়ী। গণহত্যার বিচারের কার্যক্রম শুরু হয়েছে, এটা আমরা মনে করি যে একটু দ্রুত হওয়া উচিত, এবং অর্থাৎ বিচারিক প্রক্রিয়া ঠিক রেখে, এবং এর মধ্যে কোনো আপনার জাস্টিসকে যেন আবার হারিড না করা হয়, ঠিকভাবে যেন করা হয়, এবং সেটা প্রত্যেকের একদম ভালোভাবে বিচার হওয়া উচিত। এবং বিএনপি ক্ষমতায় গেলে এটা অব্যাহত রাখবে কিনা? অবশ্যই অবশ্যই নানান ধরনের প্রশ্ন উঠেছে, এটা নিয়ে সন্দেহ প্রকাশ করছে বিভিন্ন মহল এই থেকে। সন্দেহ প্রবণ হচ্ছে যারা, তারা করবেই। দেয়ার আর সাম নেগেটিভ পিপল অলওয়েজ, তারা সবসময় সন্দেহ প্রবণ করে। স্যার, আবার নির্বাচন প্রসঙ্গে আসি। আপনাদের আসলে নির্বাচনে কে নেতৃত্ব দিবেন, কি আশা করছেন আপনারা? ম্যাডাম যদি সুস্থ হয়ে আসে তাহলে ম্যাডাম দেবেন, আর তার কোনো সব দিচ্ছেনই এখন পর্যন্ত। বেগম খালেদা জিয়া কবে ফিরবেন? এটা আমি ঠিক সুনির্দিষ্ট করে বলতে পারবো না, তার চিকিৎসকদের উপর নির্ভর করছে। আর তারেক রহমানের বিষয়টা ব্যাপকভাবে আলোচনা হচ্ছে যে উনি কেন দেশে আসছেন না এখনো। ওনার মামলা এখনও আছে, বাকি পড়ে আছে, সময় হলেই চলে আসবেন। মানে নির্বাচনের আগে উনি আসবেন? এটা তো আমি আপনাকে বলতে, নির্বাচনের আগে তো নিশ্চয়ই আসবেন, তো এখন সময়টা আমি ঠিক বলতে পারবো না, কারণ ওটা নির্ভর করবে তার মামলাগুলোর উপরে। ডিসেম্বরের মধ্যে আপনারা নির্বাচন চাচ্ছেন, এই নির্বাচনে যাওয়ার জন্য বিএনপি কি পুরোপুরি প্রস্তুত? আমরা যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত। ইটস এ বিগ লার্জ পলিটিক্যাল পার্টি। আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড সব সময় চলছে, এবং আমাদের নির্বাচনী কর্মকাণ্ডকে আমরা আলাদা করে দেখি না, এর মধ্যেই আমরা দেখি। সুতরাং নির্বাচনের যে কোনো সময় নির্বাচনে যাওয়ার জন্য বিএনপি প্রস্তুত। প্রার্থী তালিকা কি ওইভাবে আগানো আছে কিনা? ওটা সব হয়ে যায়, সময় আসলে সব ঠিক হয়ে যায়। যেহেতু দীর্ঘ 15-16 বছর আপনাকে ফেসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন, আগামী নির্বাচনে প্রার্থিতা বাছাইয়ের ক্ষেত্রে কারা প্রাধান্য পাবে? না, এটা তো আপনি নিশ্চয়ই নিঃসন্দেহে দলটির সিদ্ধান্ত নেবে, কিন্তু নিঃসন্দেহে যারা যোগ্য তারাই পাবেন, এবং যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন তারাই পাবেন। জেলা পর্যায়ের কাউন্সিল আমরা দেখতে পাচ্ছি, এটা ধারাবাহিকতা কি জাতীয় কাউন্সিল হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? এই মুহূর্তে আমি জানি না, তবে হওয়াটা এই মুহূর্তে সম্ভব নয় হয়তো, কিন্তু এটা নির্ভর করবে যে আমাদের যে বর্ধিত সভা হবে, সেই বর্ধিত সভার একটা মতামত নিয়ে সেই সিদ্ধান্তটা নেওয়া হবে। বর্ধিত সভা ডাকা হয়েছে আগামী বৃহস্পতিবার। এই বর্ধিত সভার আসলে মূল এজেন্ডাটা কি? মূল এজেন্ডা হচ্ছে দলের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের মতামত নেওয়া, একই সঙ্গে আপনার দলের শীর্ষ পর্যায় থেকে নেতৃত্বটাকে আবার তৃণমূলে পৌঁছে দেওয়া, তাদের মতামতটাকে, রাজনীতিটাকে, এই বিষয়গুলি প্রধান। একটা বর্ধিত সভায় যে এজেন্ডাগুলো থাকে, নির্বাচন একটা বড় ইস্যু, সেই নির্বাচনও এখানে এজেন্ডা একটা থাকবে বড়। জাতীয় নির্বাচন সামনে রেখে নানা ধরনের মেরুকরণ হচ্ছে, জোটের রাজনীতি মেরুকরণ হচ্ছে। জামাত ইসলামের পক্ষ থেকে একটি প্রচেষ্টা আছে ইসলামিক দলগুলোকে নিয়ে একটি মোর্চা গঠন করা। নতুন এই জোটকে বিএনপি কতটা চ্যালেঞ্জ হিসেবে মনে করছে? সব রাজনৈতিক দল চায় যে সে ক্ষমতায় যাবে, অর্থাৎ রাষ্ট্র পর্যায়ের দায়িত্বে যাবে। সবাই চেষ্টা করবে, চেষ্টা তো করতেই পারে, তার অধিকার আছে চেষ্টা করার। বিএনপির তরফ থেকে প্রচেষ্টা আছে ইসলামিক দলগুলোকে কাছে টানার। সেটাও আমরা চেষ্টা করছি, ওইভাবেই চেষ্টা করছি। আপনাদের সম্ভাব্য জোটে কে কে থাকতে পারেন? টু আর্লি টু মেক এনি কমেন্টস। শরিক দলের কিছু কিছু নেতাকে আপনারা আসলে গ্রিন সিগন্যাল দিয়েছেন। আপনারা এইটা ভুল একটা কথা বলা হচ্ছে মিডিয়ার মাধ্যমে। ইটস নট ট্রু, আমরা কাউকে কোনো সিগন্যাল দেইনি। কতটা আসন ছাড়তে পারেন শরিক? এটা তো আপনার দল সিদ্ধান্ত নেবে আলোচনার মাধ্যমে।
নির্বাচন এই মুহূর্তে হলে বা ডিসেম্বরের মধ্যে আপনারা প্রত্যাশা করছেন, বিএনপি কতটা আসনে জয়ী হবে বলে বিএনপি মনে করেন? সবচেয়ে বড় দল এই দেশে এবং জনগণের প্রিয় দল। এই বিএনপির মূল শক্তিটা হচ্ছে জনগণ। সুতরাং জনগণ যেভাবে বিএনপিকে সমর্থন দেবে সেইভাবেই দল আপনার আসন নির্ধারিত হবে। আর এখনই আসনের সংখ্যা বলার সময় আসেনি। বিরোধী দল কারা হতে পারে বলে মনে করছেন? এটাও এই মুহূর্তে বলা যাবে না। ভূ রাজনীতির বিষয়ে আসি। বাংলাদেশ ভারত সম্পর্কের অবনতি হয়েছে, আপনার মূল্যায়ন কি এই বিষয়ে? কেন এরকম বিরূপ পরিস্থিতি তৈরি হলো? না, এটা তো ভারতের জন্য হয়েছে। ভারত প্রথম থেকেই তারা একটা দলের উপর নির্ভর করে এখানে তাদের সম্পর্ক তৈরি করতে চেয়েছে, সেটা আওয়ামী লীগ। দ্যাট ওয়াজ এ রং পলিসি অফ ইন্ডিয়া। ইন্ডিয়া জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি না করে তারা আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে। মানে আওয়ামী লীগ যেহেতু এই দেশে আপনার এক নায়কত্ব প্রতিষ্ঠা করতে গিয়ে, ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে গিয়ে এই জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, সুতরাং স্বাভাবিকভাবেই ভারতের প্রতিও মানুষের সেই ধরনের একটা বিরূপ ধারণা তৈরি হয়েছে। এরপরে যে ঘটনাগুলো আছে, যেমন আপনার নদীর পানির হিস্যা না পাওয়া, সীমান্তে হত্যাবন্ধ না হওয়া, আপনার ব্যবসা বাণিজ্যে আপনার সমতা রক্ষা না করা, এই বিষয়গুলো তো নিঃসন্দেহে বাংলাদেশের মানুষকে আপনার বিরক্ত করেছে। শেখ হাসিনাকে ফেরত আনার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা কি যথাযথ মনে করেন কি আপনারা? না, যতটুকু করা দরকার তারা তো করছে। তারা চিঠি দিয়েছে, আন্তর্জাতিকভাবে চেষ্টা করেছে, সেই চেষ্টা তারা করছে বলে আমি মনে করি। মানে বিএনপি কি মনে করে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করানো উচিত? না, অবশ্যই আমরা তো তার বিচার চাই এবং খুব দ্রুতই চাই। বিএনপি ক্ষমতায় গেলে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন হবে কিনা? 15 বছর তো আমরা দেখেছি একটা বিরোধ সম্পর্ক আপনাদের সাথে। আমাদের সঙ্গে কখনোই খুব বিরূপ সম্পর্ক ছিল না। আমাদের বিএনপির সঙ্গে একটা রাজনৈতিক দল, আমরা যেটা আমাদের ঘোষিত পররাষ্ট্রনীতি আছে, সেটা হচ্ছে যে আমরা সকল দেশের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে চাই। ভারতের সঙ্গে আমরা আমাদের একটা সেই ধরনের সম্পর্ক বরাবর ছিল বলে আমরা মনে করি। হ্যাঁ, আপনার ভারত যদি ভুল করে, ভারত যেগুলো ভুল করছে সেই বিষয়গুলোতে তো আমরা নিঃসন্দেহে আমাদের কথা আমরা বলছি, সেই ক্ষেত্রে টানাপোড়েন হতে পারে। এখন আমরা মনে করি যে ভারতের এই জিনিসগুলো বোঝা উচিত, যে শুড কাম টু ব্যাক টু দেয়ার সেন্সেস। এখানে সমস্ত দলগুলোর সঙ্গে, সমস্ত রাজনৈতিক একটা দলের সঙ্গে না করে পিপলের সঙ্গে তাদের সম্পর্কটা বৃদ্ধি করা উচিত। তিস্তা বাঁচাও দাবিতে সম্প্রতি আপনার কর্মসূচি পালন করলেন। বিএনপির দৃষ্টিতে তিস্তার পানির ন্যায্য হিস্যা পাওয়ার উপায়টা আসলে কি? না, এটা তো ভারতের যে আপনার অনেক আগে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল, কারণ এটা আন্তর্জাতিক আইন হচ্ছে যে আপনার কোনো নদী যদি আপনার এক দেশ থেকে আরেক দেশে আসে এবং সে মধ্যে যায়, তাহলে এই দেশের অধিকার আছে সেই দেশের পানির আপনার ন্যায্য হিস্যা পাওয়ার। আমরা তো ন্যায্যতার কথা বলছি, সুতরাং সেখান থেকে তো আমাদের কোনো আপনার সমস্যা হওয়ার কথা না। ভারতের তারা যতটুকু পানি যাওয়া দরকার বাংলাদেশে সেই পানিটুকু তারা দেবে, এটাই তো আমরা আশা করি, মানুষ আশা করে। কিন্তু তারা বিভিন্ন ড্যাম, বাঁধ তৈরি করে তারা পানিগুলোকে আটকে দিচ্ছে। আপনার যখন পানি দরকার নেই তখন পানি দিচ্ছে, আর যখন পানির দরকার তখন পানি আটকে দিচ্ছে। এইভাবে তো আপনার একটা স্বাভাবিকভাবেই বৈরী মনোভাব তৈরি হবে। এটা তো একটা বাংলাদেশের মানুষের জীবন জীবিকার প্রশ্ন। এখানে আপনার নদী অববাহিকার পুরো একটা নদীমাতৃক দেশ, সেই যদি নদীগুলো বন্ধই থাকে তবে তো সমস্যা তৈরি হয়ে যাচ্ছে সিরিয়াসলি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের একটা প্রস্তাবনা আছে, তারা আগ্রহ দেখাচ্ছে এটা বাস্তবায়নের জন্য। বিএনপির অবস্থান কি তাদের এই প্রস্তাবনা? এগুলো তো পরীক্ষা করে দেখতে হবে। এটা তো আপনার এখন বললো আর আমরা এই করলাম আর ওটা করলো, সুতরাং আমরা অবশ্যই যদি সরকারে যাই আমরা সে পরীক্ষা করে দেখব এবং আমরা জনগণকেও বলবো যে এটা পরীক্ষা নিরীক্ষা করে যেটা বাংলাদেশের জন্য উপযোগী সেটাই নিতে হবে, সেটাই করতে হবে। তবে বাংলাদেশের সরকার নিজেদের পক্ষ থেকেও কাজ করা যেতে পারে, শুরু করা যেতে পারে। ইট ডিপেন্ডস যে আমরা কীভাবে জিনিসটাকে তৈরি করতে পারছি সেই সময়। এখন যে ভূ রাজনৈতিক বাস্তবতা, আপনার কাছে কি মনে হয় একই সাথে ভারত এবং চীনের সাথে সমানভাবে সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব? এটা বাংলাদেশ সরকার চাইলে অবশ্যই, বাংলাদেশ চাইলে অবশ্যই করা সম্ভব, কেন সম্ভব নয়। আমার তার সঙ্গে যে বিরোধগুলো আছে সেই বিরোধগুলো একটু মিটিয়ে ফেলালেই হয়, যেটা দ্বিপক্ষীয় আছে। আর চীনের সঙ্গে আমাদের সম্পর্কটা কিন্তু কোনো বর্ডার টর্ডার নিয়ে প্রবলেম নাই। আমাদের তাদের সঙ্গে হচ্ছে ব্যবসার সম্পর্ক। সেই ব্যবসার সম্পর্কে তো আমি অবশ্যই চাইবো যে ইনভেস্টমেন্ট এখানে বেশি হোক, যেটা চীন করতে পারে, সেখানে আমি তাকে অবশ্যই স্বাগত জানাবো। বিএনপি ক্ষমতায় গেলে দুই আঞ্চলিক পরাশক্তির সাথে ভারসাম্য সম্পর্ক বজায় রাখবে? দুই আঞ্চলিক পরাশক্তি বলতে আপনি কোনটা বোঝাচ্ছেন? ভারত চীন। ভারত আর চীন, হ্যাঁ অবশ্যই। আমরা তো সেটাই চাচ্ছি, আমাদের ঘোষিত নীতি সেটা, যে আমরা একটা ভারসাম্য রক্ষা করতে চাই। অসংখ্য ধন্যবাদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এনটিভিকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের বিশেষ আয়োজনে।
আজ বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।